কেটে গেছে আরো একটা মাস। জেনি আগের থেকেও অনেক স্বাভাবিক হয়েছে, তবে যেটা পাল্টে গেছে সেটা হলো ওর আর ওর ভাইয়ের মধ্যে সম্পর্কটা। জাঙ্গুক এখন ওর সাথে খুব কমই কথা বলে। সেদিন ওভাবে বলার পর জেনি জাঙ্গুকের কাছে ক্ষমা চাইতে গিয়েছিল, কিন্তু জেনির কথাগুলো জাঙ্গুককে এতটাই আঘাত করেছিল যে জেনির সামনেই ওই ইউনোকে ফোন করে বলে যে ওই বিয়েতে রাজি নয়। জেনি ওর বোন হয়, ও কোনোদিনও যদি বিয়ে করতে না চায় তাহলে ও করবে না বিয়ে। জেনি ওর উপর কোনো বোঝা নয় যে ওকে জোর করে বিয়ে দিতে হবে। ওর বোন ধর্ষিতা হতে পারে, কিন্তু ফেলনা নয় যে কেউ এসে ওকে দয়া দেখিয়ে বিয়ে করবে আর ও বিয়ে করে নেবে। সে যতই ইউনোকে ভালোবাসুক না কেন, ওর বোনের বিরুদ্ধে তার বিয়ে দেওয়ার কোনো অধিকার নেই। কথাগুলো বলেই ফোনটা কেটে দিয়েছিল জাঙ্গুক। তারপর সেদিনই খাওয়ার টেবিলে বসে জাঙ্গুক জেনিকে বেশ শান্ত স্বরেই বলেছিল, তোমাকে কেউ জোর করবে না বিয়ের জন্য। তোমার যেদিন মনে হবে সেদিনই নিজের জীবনটাকে গুছিয়ে নিও। কেউ তোমার লাইফে ইন্টারফেয়ার করবে না, এমনকি আমিও না। জেনি অবাক হয়েছিল সেদিন। ওর ভাই কখনো ওর সাথে তুমি করে কথা বলেনি। তার পরের দিন থেকেই জাঙ্গুক ওর সাথে আর ভালোভাবে কথা বলে না। ভাই হওয়ার সব কর্তব্যই পালন করেছে। যখন যা দরকার হয়েছে জেনি বলার আগে এনে দিয়েছে, কিন্তু আগের মতো আর কথা হয় না তাদের। জেনিরও মনে মনে খুব খারাপ লাগে, ওর ভাইকে সত্যি হার্ট করে ফেলেছে। সব ভেবে ও সিদ্ধান্ত নিয়ে ফেলে তের কাছ থেকে ইউনোর ফোন নাম্বারটা নিয়ে ইউনোকে ফোন করে বলে যে ও বিয়েতে রাজি। ইউনো কথাটা শুনে প্রথমে কিছুটা অবাক হলেও পরে ভীষণ খুশি হয়, কিন্তু ইউনো এটাও বুঝতে পেরেছিল যে কিছু একটা হয়েছে, যার জন্য জেনি হঠাৎ করে ওকে বিয়ে করতে রাজি হয়েছে। তাই কৌতূহলবশত জাঙ্গুককে ফোন করলে জাঙ্গুক ওকে সব খুলে বলে। ইউনো জাঙ্গুককে আশ্বস্ত করে যে সব ঠিক হয়ে যাবে। ইউনো তার বাড়ির লোককেও ফোন করে জানায় জেনি বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর তার ঠিক 4 মাসের মাথায় সমস্ত সামাজিক নিয়ম নীতি মেনে ইউনো আর জেনি বিয়ে দেওয়া হয়। কিন্তু জেনির আশঙ্কা এখনো কাটেনি। প্রথমত, ওর ভাইয়া ওর সাথে ঠিকভাবে কথা বলছে না। তার উপর যার সাথে ওর জীবনটা জড়িয়ে পড়েছে সেও ভবিষ্যতে ওকে মেনে নিবে কিনা সেটা নিয়ে বেশ আশঙ্কায় আছে জেনি। জেনি বিদায়ের সময় ঘনিয়ে আসে। জেনি কেঁদে চলেছে। জাঙ্গুক ইউনোর হাতটা ধরে বলে, ছুটকিকে ভালো রাখিস ইউনো, তোর উপর যথেষ্ট ভরসা আছে আমার। তাও একজন ভাই হিসেবে চাইবো ওর যাতে কোনো কষ্ট না হয়। আমি হয়তো সেভাবে ভাইয়ের কর্তব্য পালন করতে পারিনি, কিন্তু আমি চাইবো তুই স্বামী হয়ে একজন ভালো বন্ধু হয়ে ওর সবসময় পাশে থাকিস, যাতে ও কখনো এটা না ভাবে যে ও তোর উপর বোঝা হয়ে আছে। কথাগুলো তীরের মতো বিঁধল জেনির বুকে। কান্না তখন থেমে গেছে। সবাই এবার রওনা দেবে। হঠাৎ জেনি বলে উঠল, আমার ভাইয়ের সাথে কিছু কথা আছে। কথাটা বলেই জাঙ্গুকের হাতটা ধরে একটা রুমের ভেতরে নিয়ে গেল জেনি। জেনি আর জাঙ্গুক দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। জেনি প্রথমে নীরবতা ভেঙে জাঙ্গুকের সামনে দাঁড়িয়ে জাঙ্গুকের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি কি তোকে এতটা হার্ট করে ফেলেছি ভাইয়া যে বিদায়ের সময় তুই আমার সাথে একটুও কথা বলবি না? কথাটা শেষ হতেই জাঙ্গুক একবার জেনির দিকে তাকায়। জাঙ্গুকের চোখ মুখ লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে নিজের কষ্টটাকে চেপে রাখতে চাইছে, কিন্তু একটাও কথা বলল না। জেনির চোখ বেয়ে ততক্ষণে পানির ধারা বয়ে যাচ্ছে, কিন্তু তবুও চুপ করে না থেকে আবার বলে উঠল, শুধু কথা, তুই একবার আমার দিকে ঘুরে তাকাচ্ছিস না? তুই আমাকে বকা দে, মার, কিন্তু এভাবে কথা বলা বন্ধ করে দিস না। আমার যে খুব কষ্ট হয় ভাইয়া। কথাটা বলতে বলতেই জাঙ্গুকের পায়ের কাছে বসে পড়ে জেনি। কাতর স্বরে বলে ওঠে, প্লিজ ভাইয়া, আমাকে ক্ষমা করে দে, আমি আর কখনো তোকে হার্ট করব না। জাঙ্গুক আর সহ্য করতে পারে না বোনের এই কাতর কণ্ঠ। টেনে তুলে জেনিকে এক হাত দিয়ে ধরে অন্য হাত দিয়ে চোখের পানি মুছে মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদছিস কেন পাগলি? কে বলল আমি তোর উপর রেগে আছি? হ্যাঁ, সেদিন যখন তুই বললি যে তুই আমার উপর বোঝা বলে আমি তোকে বিয়ে দিয়ে বিদায় করতে চাইছি, কথাটা শুনে সত্যি ভীষণ কষ্ট পেয়েছিলাম রে। কারণ তোকে আমি কখনোই বোঝা ভাবিনি। আমি চাইলে সারা জীবন তোকে আমার কাছে আগলে রাখতে পারতাম, কিন্তু তোরও আর 5টা মানুষের মতো বাঁচার অধিকার আছে। তোর জীবনে যা ঘটেছে তা মর্মান্তিক ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তোর জীবন এখানেই শেষ। দেখ, যার জীবনে যাই ঘটুক না কেন, সে যদি তার জীবনে এগিয়ে না গিয়ে থমকে একই জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে তার বাঁচা আর মরা একই ব্যাপার। তোকে আমি তাড়িয়ে দিইনি, শুধু চেয়েছিলাম তুই তোর জীবনটাকে উপভোগ কর আর 5টা মেয়ের মতো বিয়ে করে ভালোবাসার মানুষটার সাথে সুখে থাক। তুই দিন দিন যেভাবে প্রাণহীন হয়ে যাচ্ছিলি, আমি শুধু চেয়েছি
তোকে হাসি খুশি দেখতে। জেনি জাঙ্গুকের বুকে মাথা রেখে জাঙ্গুকের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনতে থাকে। তারপর মিনমিন করে বলে, তোর কি মনে হয় ভাইয়া, উনি মন থেকে আমাকে বিয়ে করেছেন? হয়তো দয়া জেগেছে মনে বন্ধুর বোনের প্রতি। দুদিন বাদে যদি উনি আমার উপর বিরক্তি প্রকাশ করেন, তখন কি হবে আমার? জাঙ্গুক এবার আলতো মুচকি হেসে বলে, আমি যতটা ইউনোকে জানি, ও মোটেও এরকম কিছু করবে না। কারণ স্কুল লাইফে আমি কখনো ওকে সেরকমভাবে কোনো মেয়ের সাথে মিশতেই দেখিনি। কলেজ লাইফে ওর সাথে খুব একটা দেখা না হলেও ওর বিষয়ে মোটামুটি খোঁজ খবর রাখতাম। তখনও শুনিনি ওর লাইফে কেউ আছে বলে। এরপর যতটা শুনেছি, ও ওর কেরিয়ার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর যদি অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতো, তাহলে এতদিনে ও বিয়ে করে ফেলতো। তুই যে ওর জীবনের প্রথম মনের মানুষ, সেটা ও যেদিন আমার সাথে তোকে নিয়ে কথা বলতে এসেছিল, সেদিনই বুঝেছিলাম। ওকে কখনো অবহেলা করিস না, ওকে আমি যথেষ্ট বিশ্বাস করি। আর যদি সত্যিই কখনো তোর মনে হয় যে সে তোর উপর বিরক্ত, তাহলে তুই আমার কাছে চলে আসিস। তোর ভাইয়া সারা জীবন তোর জন্য এই বাড়ির দরজা খুলে রাখবে। তারপর দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। জেনি জাঙ্গুকের মুখে মাথা দিয়ে চুপ করে আছে। এক অদ্ভুত শান্তি বিরাজ করছে ওর মধ্যে। কখনো মা বাবার স্নেহ পায়নি। সানান্টি অবশ্য কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি ঠিকই, কিন্তু ওর জেঠু যাই করুক না কেন, কোনো দিনও ওকে অবহেলা করেনি। তাই তো এত কিছুর পরেও ওর জেঠুকে ক্ষমা করে দিয়েছে। আর ওর ভাইয়ের কথা আর কি বলবে, সারা জীবন তো এই একটাই মানুষকে ও সবচেয়ে আপন বলে মনে হয়েছে। আবারও মৃদু হেসে জেনি বলল, অন্যের মনের কথাটা বুঝে গেলি, আর নিজেরটা কবে বুঝবি? জাঙ্গুক বুঝতে পারে যে জেনি কি বলতে চাইছে। তের প্রতি জাঙ্গুকের ফিলিং সম্পর্কে অবগত জেনি, কিন্তু জাঙ্গুকের মনে একটাই ভয়, ও যদি তের সামনে নিজের মনের কথা উজাড় করে বলে, তাহলে হয়তো তে ওর সাথে আর কোনো সম্পর্কই রাখবে না। এমনিতেই মেয়েটা ওকে যথেষ্ট ভয় পেত, ওর থেকে দূরত্ব বজায় করে রাখতো। আর সাজেকে যাওয়ার আগেও রোজকে নিয়ে কত কিছু হয়ে গেছে, তাও সাজেকে ঘটে যাওয়া ঘটনার দরুন এখন টুকটাক কথা বলেতে। কিন্তু ওর মনের কথা বললে সেটুকুও বন্ধ হয়ে যাবে না। এখন যেরকম চলছে চলুক, পরে এসব নিয়ে ভাবা যাবে। আপাতত প্রসঙ্গ পাল্টাতে জাঙ্গুক বলে, অনেকক্ষণ হলো, এবার চল, ওরা ওয়েট করছে আমাদের জন্য। কথাটা বলে জাঙ্গুক জেনিকে ছেড়ে দিয়ে এগিয়ে যায়। জেনি বুঝতে পারে ওর ভাই কথা ঘুরাচ্ছে, তাই হঠাৎ বলে উঠল, আপু ডাকতে ডাকতে কিন্তু আমি বোর হয়ে গেছি। এবার আপু থেকে পার্মানেন্ট ভাবি করার ব্যবস্থা করে চল তো দেখি। জেনির কথাটা শুনে দরজার কাছে থমকে দাঁড়িয়ে পড়ল জাঙ্গুক। পেছনে তাকিয়ে একবার জেনিকে দেখলো। জেনির ঠোঁটে তখন হালকা হাসির রেখা ফুটে উঠেছে। জাঙ্গুকের মুখেও তখন হাসি ফুটে ওঠে। তাড়াতাড়ি আয়। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না। জেনিও খানিক মুচকি এসে ওর ভাইয়ের পিছু পিছু যায়। বিদায়ের অনুষ্ঠানে সবারই চোখ হালকা ভিজে। জেনি গিয়ে আবার সবার কাছে বিদায় নিতে থাকে। ইউনো এগিয়ে এসে জাঙ্গুকের কাঁধে এক হাত রেখে বলে, কি রে, মিটলো সব মান অভিমান? জাঙ্গুক মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ইউনো আবার বলে, আমার ব্যাচেলর লাইফের তো দি এন্ড হয়ে গেল, তা তোরটা কবে হবে? জাঙ্গুক ব্রুকুচকে তাকায় ইউনোর দিকে। ওর তাকানো দেখে ইউনো আবার বলে, বিয়েটা এবার করে ফেল, একা একা আর কতদিন কাটাবি? একটা মিষ্টি বউয়ান, বুঝলি? শেষের কথাটা শুনে জাঙ্গুক একবার তের দিকে তাকালো। খানিকটা দূরে দাঁড়িয়ে জেনির সাথে কথা বলছে মেয়েটা। একটা সাধারণ সালোয়ার কামিজে দাঁড়িয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের কোণে হালকা পানি স্পষ্ট। যদিও জেনি ওর ইউনো ভাইয়ের বউ, চাইলেইও যখন ইচ্ছা গিয়ে দেখে আসতে পারে, কিন্তু তাও একটা মেয়ের বিদায়ের অনুষ্ঠান সত্যি সবাইকে কাঁদিয়ে দেয়। ইউনো জাঙ্গুকের দৃষ্টি অনুসরণ করে মৃদু হাসে। ও তো সাজেকেই বুঝে গিয়েছিল জাঙ্গুকের ব্যাপারটা, কিন্তু গর্ধবটা কেন যে কিছু না বলে চুপ করে আছে বুঝতে পারে না ইউনো। তাই মনে মনে ঠিক করে ওকে কিছু করতে হবে। এদিকে জেনিও তের হাত ধরে হঠাৎ বলে ওঠে, আমি চলে গেলে তুমি কি আর এই বাড়িতে আসবে না আপু? কেন আসবো না, তুমি ডাকলেই আসবো। আর যদি ভাইয়া ডাকে তখন আসবে? জেনির কথায় তের ব্রুজোরা কুঁচকে যায়। ওর কথার কোনো মাথা মুন্ডু বুঝতে পারে না। জাঙ্গুক স্যার ওকে হঠাৎ কেন ডাকতে যাবে? জেনি আরো কিছু বলতে চাইছিল, কিন্তু আর কিছু বলতে পারলো না। সবাই দেরি হয়ে যাচ্ছে বলে তাড়া দিল। কেউ চোখের পানি, আবার কেউ মুখে হাসি নিয়ে বিদায় দিল জেনিকে। সব গেস্টরা ধীরে ধীরে চলে যাচ্ছে বাড়ি। তেও জেনির রুমে এসে নিজের ব্যাগটা গুছিয়ে নিচ্ছে। ওকে যদিও ইউনো বলেছিল ওদের সাথে যেতে, কিন্তু তে যেতে চায়নি। জেনির রুমটা এলোমেলো হয়ে আছে, তাই ইউনোকে বলেছিল
ও একটু পরে যাবে। রুম ঠিকমতো গুছিয়ে ফ্রেশ হতে চলে গেল তে। ফ্রেশ হয়ে এসে ওর জামা কাপড়ের ব্যাগটা হাতে নিয়ে বেরিয়ে এলো। বারান্দা দিয়ে যাওয়ার সময় জাঙ্গুকের ঘরটা পড়ে। জাঙ্গুকের রুমের দিকে চোখ পড়তেই তের চোখ কপালে উঠে যাওয়ার জোগাড়। কি হয়েছে ঘরটার অবস্থা? সব এলোমেলো হয়ে আছে। তে আর থাকতে না পেরে রুমটার ভেতরে ঢুকলো। চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। কেউ দেখলে ভাববে কোনো ছোট বাচ্চার ঘর। সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। জামা কাপড়গুলো বিছানায় এলোমেলোভাবে পড়ে আছে। দেখে মনে হচ্ছে পরা হয়নি, তাও ফেলে রেখেছে। তের আবার বেশ রাগ হয়। একটা জামা পছন্দ মতো বের করে পরে নিলেই তো হয়। সোফার উপরে কুশনগুলো এলোমেলো হয়ে পড়ে আছে। প্রথমবার যখন নিজেকে এই ঘরে আবিষ্কার করেছিল তখন দেখেছিল রুমটা বেশ পরিপাটি করে সাজানো, আর আজ রুমের এই অবস্থা। হাতে ধরে রাখা ব্যাগটা সোফার একটা সাইডে রেখে কুশনগুলো তুলে রাখলো। বিছানার জামা কাপড়গুলো এক এক করে ভাঁজ করে সোফার এক সাইডে রেখে বিছানার চাদরটাকে টান টান করে পেতে দিল। তারপর চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। না, যতটুকু দরকার ততটুকু ঠিকঠাক সে করে ফেলেছে রুমটার। এবারও ফিরে যাবে ভেবে সোফাটা থেকে ব্যাগটা নিয়ে বেরোবে গিয়ে ওর চোখ যায় ড্রেসিং টেবিলের আয়নাটাতে। আয়না নিজেকে দেখে অবাক হয়তে। চুলগুলোর কি অবস্থা হয়ে আছে! সকাল থেকে চুলে একবারও চিরুনি না পড়ায় এলোমেলো হয়ে গেছে। আর সব কিছু গোছানোর চক্করে একবারও নিজেকে আয়নায় দেখেনি তে। রাস্তায় বের হলে লোকে ওকে পাগলি বলবে। নিজের উপর একবার হেসে আয়নার সামনে গিয়ে ব্যাগটা পায়ের কাছে রেখে চুলায় আটকানো ক্লিপটা খুলে দিল। একরাশ ঘন কালো চুল ছড়িয়ে ছিটিয়ে পড়ল ওর পিঠের উপর। ড্রেসিং টেবিলের উপরে রাখা হেয়ার ব্রাশটা দিয়ে চুলটা আঁচড়ে নিল। তারপর আবার ক্লিপটা দিয়ে উঁচু করে আটকে দিল চুলটা। আর এইদিকে যে একজন ওর দিকে হাঁ করে তাকিয়ে আছে সেই দিকে ওর কোনো খেয়াল নেই। জেনির বিদায়ের পরে জাঙ্গুক রুমে এসে বসে। ওর শরীর ভীষণ ক্লান্ত। কাল থেকে বিয়ের একটার পর একটা কাজ প্রায় নিজের হাতেই করেছে। বাকি যেটুকু ওর করার কথা নয় সেইগুলো ও নিজ দায়িত্বে পালন করেছে। সবাই প্রায় বেরিয়ে গেছে। বাড়ি পুরো ফাঁকা। শরীরটা বড্ড অস্বস্তি করছে ওর। প্রচণ্ড ঘুমও পাচ্ছে। এদিকে গোটা রুমের খারাপ অবস্থা, ওইগুলো গোছাতে হবে। আপাতত গোসল করে নিয়ে কিছু একটা খেয়ে একটা লম্বা ঘুম দেবে ও ঠিক করে। তারপর না হয় সকালে ঘরটা পরিষ্কার করবে। এই কথা ভেবে ক্লান্ত শরীরটা টেনে নিয়ে যায় ওয়াশরুমের দিকে। কিন্তু ভেতরে গিয়ে দেখে শাওয়ারটা কাজ করছে না। তাই একটা টাওয়াল নিয়ে সোজা নিচের রুমে চলে যায়। গোসল সেরে টাওয়ালটা নিজের কোমরে পেঁচিয়ে আবার নিজের রুমে চলে আসে জাঙ্গুক। কিন্তু নিজের রুমে এসে ও অবাক হয়ে যায়। কিছুক্ষণ আগে যে রুমটা এলোমেলো হয়েছিল এখন সেটা পুরো উল্টো দেখছে সে। সারা রুমে চোখ বোলাতে গিয়ে চোখ যায় ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে। হাঁ করে তাকিয়ে থাকে জাঙ্গুক তের দিকে। সবাই তো বাড়ি চলে গেছে, তাহলে তে এখানে কি করছে? তা আবার ওর রুমে। তাহলে তে কি ওর রুমটা গুছিয়েছে? কথাটা ভেবেই একটা হাসি খেলে যায় ওর ঠোঁটে। ততক্ষণে তেও চুল ঠিক করে ঘুরে তাকিয়েছে। কিন্তু জাঙ্গুককে চোখের সামনে তা আবার টাওয়াল পরে দেখে ওর চোখ কোটর থেকে যেন বাইরে বেরিয়ে আসার উপক্রম। ও তো ভেবেছিল জাঙ্গুক বাড়িতে নেই, কারণ ও এতক্ষণ জাঙ্গুককে কোথাও দেখেনি। কিন্তু জাঙ্গুক যে এইভাবে এইখানে চলে আসবে তা আবার এই অবস্থায় সেটা ভাবতেই পারেনি। এবারও রীতিমতো ভয় লাগতে শুরু করেছে। এমনিতেই জাঙ্গুককে এই অবস্থায় দেখে লজ্জার শেষ নেই। তাই জাঙ্গুকের থেকে চোখ সরিয়ে দুহাত দিয়ে চোখ দুটো চেপে ধরে। কিন্তু জাঙ্গুকের কোনো ভাবান্তর নেই। ও হাঁ করে তাকিয়ে আছে তের দিকে। জাঙ্গুকের কোনো রকম কথা শুনতে না পেয়ে তে পিটপিট করে চোখ খোলে। জাঙ্গুক তখনও ওর দিকেই তাকিয়ে আছে। তে ভাবে জাঙ্গুক হয়তো রেগে গেছে। বেচারি মুখের এক্সপ্রেশন দেখেও বুঝতে পারে না যে জাঙ্গুক ওর দিকে মুক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ভয় ভর করে বসলে কেউ কি আর কিছু ভাবতে পারে? তে ভয়ে ভয়ে বলল, স্যার আসলে রুমটা এলোমেলো হয়েছিল তাই। ব্যাস, আর কিছু বলতে হয় না। কথা বলতে বলতে সামনে এগোতে গিয়ে পায়ের কাছে ব্যাগটার সাথে হোঁচট খেয়ে সোজা পড়ল জাঙ্গুকের বুকে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটে যে দুজনেই হতভম্ব হয়ে যায়। দুজনেই তাকিয়ে থাকে একে অপরের দিকে। হঠাৎ তের হুঁশ ফেরে। নিজেকে জাঙ্গুকের এত কাছে দেখে সরে আসতে চায়, কিন্তু জাঙ্গুক শক্ত করে ধরে থাকে তের কোমর। তে ভয় পেয়ে মিনমিন করে বলে, স্যার আমি ঘরটা একটু গুছিয়ে দিয়েছিলাম। আমি আপনার কোনো জিনিসে হাত দিইনি, শুধু হেয়ার ব্রাশটা ছাড়া। আমি কিন্তু। সবসময় এত ভয় পাও কেন আমাকে? আমি বাঘ না ভাল্লুক?
তোমাকে কি আমি কিছু বলেছি নাকি জিজ্ঞেস করেছি যে আমাকে এত এক্সপ্লেনেশন দিচ্ছ? আর আমার সব জিনিসেই তুমি হাত দিতে পারো? হাঁ করে তাকিয়ে আছে তে। জাঙ্গুকের কথাগুলো ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। আর জাঙ্গুক, সে তো সম্মোহিতের মতো তাকিয়ে আছে তের দিকে। তে আবার সরে আসতে চায় জাঙ্গুকের থেকে, কিন্তু জাঙ্গুক ওকে ছাড়লে তো। এদিকে এতক্ষণ ভয়ের চোটে সেভাবে খেয়াল না করলেও জাঙ্গুককে শুধু টাওয়ালে দেখে লজ্জায় আবার চোখ বন্ধ করে নেয়। ধীর স্বরে বলে, স্যার, আপনার জামা কাপড়গুলো গুছিয়ে সোফার উপরে রেখেছি, আমাকে ছাড়ুন প্লিজ। জাঙ্গুক এতক্ষণ স্বপ্নের জগতে থাকলেও তের এবারের কথাগুলো যেন ধপ করে বাস্তবের মাটিতে পড়ে। তের কোমর ছেড়ে একটু দূরে সরে দাঁড়ায়। একবার তের দিকে তাকিয়ে দেখে তে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। নিজের দিকে তাকিয়ে বুঝে তের চোখ বন্ধ করার কারণ। তের পাশ কাটিয়ে গিয়ে সোফার উপর থেকে এক সেট জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। অনেকক্ষণ যাবৎ কোনো শব্দ না হয় চোখ মেলে তাকাতে সামনে জাঙ্গুককে দেখতে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি ব্যাগটা নিচ থেকে তুলে নেয়। এটাই সুযোগ এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার। তাই একটু সময় নষ্ট না করে এগিয়ে যায় দরজার দিকে। হঠাৎ পেছন থেকে জাঙ্গুকের প্রশ্নে থমকে দাঁড়িয়ে পড়ে তে। কোথায় যাচ্ছ? তে ধীরে ধীরে পেছন ফিরে তাকায়। জাঙ্গুক জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তের দিকে। তা দেখে তে বলে, বাড়ি যাব। কিসে যাবে? রিক্সাতে। দাঁড়াও, আমি ছেড়ে দিয়ে আসবো। না না, তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাব। আমি আপাতত তোমার এই অতিরিক্ত কথা বলাটা পছন্দ করছি না। চুপচাপ দাঁড়াও এখানে, আমি গাড়ির চাবিটা নিয়ে আসছি। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে যায়। আর তে বেচারি কি করবে, চুপচাপ দাঁড়িয়ে আছে। আন্টি, আমি এত খেতে পারবো না, প্লিজ একটু কমিয়ে নিন। বেচারা জাঙ্গুক এসেছিল তেকে বাড়ি পৌঁছে দিতে, কিন্তু এখানে এসে ইউজনকে ডিনার না করিয়ে ছাড়বে না বলে। কিন্তু রাতে এত খাবার ও কোনো কালেই খায় না। আর ইউজন আর যিশু তো ছাড়ার পাচ্ছি নয়। ভাত, রুই মাছ, গরুর মাংস, মুগ ডাল সঙ্গে দই দিয়ে একদম সাজিয়ে পরিবেশন করেছে জাঙ্গুককে। বেচারা জাঙ্গুক করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তের দিকে। ভাবে হয়তো তে ওকে এসব থেকে বাঁচাবে, কিন্তু সে তো মিটিমিটি করে হাসছে জাঙ্গুকের করুণ অবস্থা দেখে। যিশু জাঙ্গুককে করুণ দৃষ্টিতে তের দিকে তাকিয়ে থাকতে দেখে বলেন, তোমরা আজকালকার পোলাপাইন জিম করে বডি বানিয়ে দেখায় বেড়াও, অথচ খাওয়ানোর বেলা তোমরা না কুচু করে বয়ে থাকো। বলি না খায় এমন জিম করে শরীর তৈরি করে লাভ নেই। না খাইলে শরীর খান দুর্বল হয়ে গেলে তখন কি করবা? বউ হলে তো কোলেও দুর্বল লাগে, শক্তিকান থাকবো না। জাঙ্গুক পরে মহা লজ্জায় কিছু বলতেও পারছে না, আবার এত কিছু ওর পক্ষে খাওয়া সম্ভব নয়। না, তে জাঙ্গুককে এই অবস্থায় থাকতে দিতে চায় না। তার উপর ওর নানু যা সব কথা শুরু করেছে তাতে করে ও আর জাঙ্গুককে লজ্জায় ফেলতে চায় না। তাই ওর মাকে বলে, মা থাক না, উনি যখন এত কিছু খেতে চাইছেন না, ওনাকে ওনার মতো খেতে দাও। ওনার হয়তো এত কিছু খাওয়ার অভ্যাস নেই, এভাবে ওনাকে জোর করো না। ওই আইলেন আরেকজন খাবার না খাওয়ার সোর, সারাদিন না খেয়ে থাকতে কেউ থাইকা যাইব। খাওয়া ছাড়া সব কিছু পারুন, কিন্তু খাইতে দিলে পারুন না। আর এখন আরেকজনরাও খাইতে দিতে না করতেছে। এখন বুঝবা না, দুদিন পরে বুঝবা, যখন শ্বশুর বাড়ি যাবা। আর ইউনজুন, আমার নানু ভাইয়ের লেগে এখন সুপত্র সন্ধান করো তো। মাস্টার মশাই, তোমারও কইয়া রাখি, ভালো পোলা খুঁজো, আমগো তেল লেগা। তে হতভম্ব হয়ে যায়। ওর নানুর কি মাথা খারাপ হয়ে গেছে? ওর নানু যখন মজা করার মুডে থাকে তখন এরকম ভাষায় কথা বলে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে জিমিন আসলেই হয়। কিন্তু ওর স্যারের সামনে কী সব কথা বলে চলেছে, কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছে। জাঙ্গুক এতক্ষণ ওদের কথা শুনছিল আর খাচ্ছিল, কিন্তু তেকে বিয়ে দেওয়ার কথা শুনেই থমকে যায়। খাবার আর গলা দিয়ে নামে না। মা, এবার একটু চুপ করো, ওকে শান্তিতে খেতে দাও তো। ইউনজুন কথাটা বললে যিশু চুপ করে যায়। ফুলে সাজানো খাটে বসে আছে জেনি। কিছুক্ষণ আগেই কয়েকজন এসে ওকে বসিয়ে দিয়ে গেছে। জেনি ভীষণ নার্ভাস, বারবার ভাবছে এই লোকটাও কি ওই শয়তানগুলোর মতো এসে ঝাঁপিয়ে পড়বে। ওর ভাবনার মাঝেই ইউনু দরজা খুলে ভেতরে ঢুকলো, হাতে খাবারের প্লেটটা টেবিলে রেখে দরজা বন্ধ করে দিয়ে এগিয়ে এলো জেনির কাছে। জেনির দিকে হাঁ করে তাকিয়ে আছে ইউনুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জেনি বলে উঠল, আপনি কি কিছু বলবেন? চমকে ওঠে ইউনো, লজ্জায় পড়ে যায় নিজের কাণ্ডে। না মানে হ্যাঁ, তুমি এখনো চেঞ্জ করোনি যে? এত ভারী ভারী জুয়েলারি পরে শাড়ি পরে অস্বস্তি হচ্ছে না? হ্যাঁ, চেঞ্জ করতাম তো, কিন্তু সবাই বলল
আপনি না শব্দে এভাবেই বসে থাকতে? সবাই বলেছে বলুক, তোমার অস্বস্তি হচ্ছে যখন তুমি চেঞ্জ করে নিলেই পারতে। এখন যাও, চেঞ্জ করে নাও। আমি খাবার নিয়ে এসেছি, খেয়ে ঘুমিয়ে পড়ো। আজ সারাদিন ভীষণ পরিশ্রম হয়েছে তোমার। জেনি মাথা নেড়ে একটা টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ওয়াশরুমে ঢুকেই চোখ ফেটে বেরিয়ে এলো এতক্ষণ ধরে আটকে রাখা পানিটা। বড্ড অভিমান হলো ওর ইউনোর উপর। আচ্ছা, একটা কথাও কি বলা যেত না ওর সাথে? ভেবেছিল বিয়েটা যখন হয়েছে ইউনোর সঙ্গে, তাহলে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করবে, আর সেটা আজকে রাত থেকেই করবে। ইউনোর থেকে কিছুটা সময় চেয়ে নেবে। ইউনো হয়তো তাতে সহমত হবে। একে অপরকে জেনে না ঠিকই, কিন্তু কিছুক্ষণ বসে গল্প করবে, একে অপরকে জানার চেষ্টা করবে। এই রাতটা ঘিরে সবার মনেই সূক্ষ্ম অনুভূতি থাকে, কিন্তু ইউনো জেনিকে সময় দেওয়ার জন্য এড়িয়ে যাওয়াটাই জেনির মনে ওর প্রতি অভিমান তৈরি হওয়ার জন্য যথেষ্ট ছিল।